পথের সঞ্চয়ের চতুর্থ পর্বে আমরা মূলত আলোচনা করব বিশ্বকবির সাউথ আমেরিকা ভ্রমণের সময়কালীন বেশ কিছু গান, ঘটনা এবং কবিসৃষ্ট কিছু অনবদ্য কবিতা নিয়ে। এইসব গান কবিতাগুলির রচনাকাল 1924 সালের সেপ্টেম্বর মাস থেকে 1925 সালের জানুয়ারি মাস পর্যন্ত। আমরা কবির নিজের হাতের লেখা কিছু পাণ্ডুলিপি, চিঠিপত্র, কবির সচিব লেনার্ড আমহার্স্টের নথিভুক্ত কিছু ভ্রমণলিপি এবং কয়েকজন লেখক লেখিকার প্রবন্ধের ভিত্তিতে এই পর্বটি উপস্থাপনা করেছি। রবীন্দ্রনাথের কাব্যভাবনায় জাহাজের একটি বড় ভূমিকা ছিল। 1924 সালের সেপ্টেম্বর মাসে সাউথ আমেরিকার পেরু সরকারের বিশেষ আমন্ত্রণে সেই দেশের সেন্টেনিয়াল সেলিব্রেশনে যোগদান করার জন্যে কবি কলম্বো শহর থেকে হারুন মারু জাহাজে ওঠেন। এই যাত্রাপথটি বেশ দীর্ঘ ছিল। জাহাজে বসে তাই কবি বেশ অনেকগুলি কবিতা লেখেন এবং এই কবিতাগুলির রচনাকাল সবই 26শে সেপ্টেম্বর 1924 থেকে 7ই অক্টোবর 1924 পর্যন্ত। এই সবগুলি কবিতার মধ্যে সাবিত্রী আহ্বান, খনিকা ও খেলা। কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদের কাছে অংশবিশেষ শোনাচ্ছি। সেগুলি হলো দুটি কবিতা, খনিকা এবং খেলা। খনিকা, রবীন্দ্রনাথ ঠাকুর। খোলো খোলো হে আকাশ, স্তব্ধ তব নীল যবনিকা, খুঁজে নিতে দাও সেই আনন্দের হারানো কণিকা। কবে সে যে এসেছিল আমার হৃদয়ের যুগান্তরে, গধূলি বেলার পান্থ জনশূন্য এ মোর প্রান্তরে। লয়ে তারে ভীরু দীপ ও শিখা দিগন্তের কোন পারে চলে গেল আমার খনিকা। ভেবেছিনু গেছি ভুলে, ভেবেছিনু পদচিহ্নগুলি পদে পদে মুছে নিল সর্বনাশী অবিশ্বাসী ধুলি। আজ দেখি সেদিনের সেই ক্ষীণ পদধ্বনি, তার আমার গানের ছন্দ গোপনে করেছে অধিকার। দেখি তারি অদৃশ্য অঙ্গুলি, স্বপ্নে অশ্রু সরোবরে ক্ষণে ক্ষণে দেয় ঢেউ তুলি। বিরহের দূতি এসে তার সে স্তিমিত দীপখানি, চিত্তের অজানা কক্ষে কখন রাখিয়া দিল আনি। যেখানে যে বীণা আছে অকস্মাৎ একটি আঘাতে মুহূর্তে বাজিয়াছিল, তারপরে শব্দহীন রাতে বেদনা পদ্মের বীণা পানি। সন্ধান করেছে সেই অন্ধকারে থেমে যাওয়া বাণী। সেদিন ঢেকেছে তারে কি এক ছায়ার সংকোচন, নিজের অধৈর্য দিয়ে পারেনি তা করিতে মোচন। তার সেই ত্রস্ত আঁখি সুনিবিড় তিমিরের তলে, যে রহস্য নিয়ে চলে গেল নিত্য তাই পলে পলে। মনে মনে করি যে লুণ্ঠন, চিরকাল স্বপ্নে মোর খুলি তার সে অবগুণ্ঠন। হে আত্মবিস্মৃত, যদি দ্রুত তুমি না যেতে চমকি, বারেক ফিরাই মুখ পথ মাঝে দাঁড়াতে থমকি, তাহলে পড়িত ধরা রোমাঞ্চিত নিঃশব্দ নিশায় দুজনের জীবনের যা ছিল চরম অভিপ্রায়। তাহলে পরম লগ্নে সখী সে ক্ষণকালের দ্বীপে চিরকাল উঠিত আলোকি। হে পান্থ, সে পথে তব ধূলি আজ করি যে সন্ধান, বঞ্চিত মুহূর্তখানি পড়ে আছে সেই তব দান। অপূর্ণের রেখাগুলি তুলে দেখি বুঝিতে না পারি,
চিহ্ন কোনো রেখে যাবে, মনে তাই ছিল কি তোমারই? ছিন্ন ফুল এ কি মিছে ভান, কথা ছিল শুধুবার, সময় হলো যে অবসান। গেল না ছায়ার বাধা, না বোঝার প্রদোষ আলোকে, স্বপ্নের চঞ্চল মূর্তি জাগায় আমার দীপ্ত চোখে। সংশয় মোহের নেশা, সে মূর্তি ফিরেছে কাছে কাছে, আলোতে আধারে মেশা, তবু সে অনন্ত দূরে আছে মায়াচ্ছন্ন লোকে। অচেনার মরিচিকা আকুলিছে ক্ষণিকার শোকে। খোলো খোলো হে আকাশ, স্তব্ধ তব নীল যবনিকা, খুঁজিব তারার মাঝে চঞ্চলের মালার মনিকা। খুঁজিব সেথায় আমি যেথা হতে আসে ক্ষণতরে, আশ্বিনীর গধূলি আলো যেথা হতে নামি পৃথ্বী পরে। শ্রাবণীর সায়াহ্ন যুথিকা যেথা হতে পরে ঝড় বিদ্যুতের ক্ষণদীপ্ত টিকা। সন্ধ্যাবেলায় কোন খেলায় করলে নিমন্ত্রণ, ওগো খেলার সাথী? হঠাৎ কেন চমকে তোলে শূন্য এ প্রাঙ্গণ? রঙিন শিখার বাতি, কোন সে ভোরের রঙের খেয়াল কোন আলোতে ঢেকে? সমস্ত দিন বুকের তলায় লুকিয়ে দিলে রেখে, অরুণ আভাস ছানিয়ে নিয়ে পদ্মবনের থেকে রাঙিয়ে দিলে রাতি। উদয় ছবি শেষ হবে কি অস্ত সোনা এঁকে, জ্বালিয়ে সাঁঝের বাতি? আমার কাছে কি চাও তুমি, ওগো খেলার গুরু? কেমন খেলার ধারা? চাও কি তুমি যেমন করে হলো দিনের শুরু, তেমনি হবে সারা? সেদিন ভোরে দেখেছিলেন প্রথম জেগে উঠে, নিরুদ্দেশের পাগল হাওয়ায় আগল গেছে ছুটে। কাজ ভোলা সব খ্যাপার দলে তেমনি আবার জুটে করবে দিশেহারা। স্বপন মৃগ ছুটিয়ে দিয়ে পিছনে তার ছুটে, তেমনি হব সারা। বাঁধা পথের বাঁধন মেনে চলতি কাজের স্রোতে চলতে দেবে নাকো। সন্ধ্যাবেলায় জোনাগ জ্বালা বনের আধার হতে, তাই কি আমায় ডাকো? সকল চিন্তা উধাও করে অকারণের টানে, অবুঝ ব্যথার চঞ্চলতা জাগিয়ে দিয়ে প্রাণে। থরথরিয়ে কাঁপিয়ে বাতাস ছুটির গানে গানে, দাঁড়িয়ে কোথায় থাকো? না জেনে পথ পড়ব তোমার বুকেরই মাঝখানে, তাই আমারে ডাকো। জানি জানি তুমি আমার চাও না পূজার মালা, ওগো খেলার সাথী। এই জনহীন অঙ্গনেতে গন্ধ প্রদীপ জ্বালা, নয় আরতির বাতি। তোমার খেলায় আমার খেলা মিলিয়ে দেব তবে, নিশিথিনীর স্তব্ধ সভায় ধারার মহোৎসবে। তোমার বীণার ধ্বনির সাথে আমার বাঁশির রবে পূর্ণ হবে রাতি। তোমার আলোয় আমার আলো মিলিয়ে খেলা হবে, নয় আরতির বাতি, ওগো খেলার সাথী। C.F. অ্যান্ড্রুজকে লেখা চিঠি থেকে জানতে পারি কবি এবার জাহাজ পরিবর্তন করেন এবং ফ্রান্স থেকে অ্যান্ডিজ জাহাজে ওঠেন পেরুর উদ্দেশ্যে। কিন্তু তিনি জাহাজের মধ্যে অসুস্থ হয়ে পড়েন। এই অসুস্থতার মধ্যেও অ্যান্ডিজ জাহাজে বসে তিনি দুটি কবিতা রচনা করেন। পরে এই দুটি কবিতা পূরবী কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত হয়। এই দুটি কবিতা হলো ঝড় এবং পদধ্বনি। আমাদের নিবেদনে ঝড় কবিতাটি। আকাশ ভেঙে বৃষ্টি পড়ে, ঝড় এলো রে আজ। মেঘেরি ডাকে ডাক মিলিয়ে বাজরে মৃদং বাজ। আজকে তোরা কি গাবি গান কোন রাগিনীর সুরে? কালো আকাশ নীল ছায়াতে দিল যে বুক পুড়ে।
বৃষ্টি ধারায় ঝাপসা মাঠে ডাকছে ধেনু দল, তালের তলে শিউরে ওঠে বাঁধের কালো জল। পোড়ো বাড়ির ভাঙা ভিতে উঠে হাওয়ায় হাক, শূন্য ক্ষেতের ওপার যেন এপারকে দেয় ডাক। আমাকে আজ কে খুঁজেছে পথের থেকে চেয়ে, জলের বিন্দু পড়ছে রে তার অলোক বেয়ে বেয়ে। মল্লারতে মিলমিলাই বাজে আমার প্রাণে, দুয়ার হতে কে ফিরেছে না গিয়ে তার গান। আয় গো তোরা ঘরেতে আয়, বসবো তোরা কাছে, আজকে আমার সমস্ত মন আসন মেলে আছে। জলে স্থলে শূন্য হাওয়ায় ছুটছে আজ কি ও, ঝড়ের পরে পরাণ আমার উড়াই উত্তরীয়। আসবি তোরা কারা কারা বৃষ্টি ধারা স্রোতে, কোন সে পাগল পাড়াবাড়ির কোন পাড়াপার হতে। আসবি তোরা ভিজে বনের কান্না নিয়ে সাথে, আসবি তোরা গন্ধরাজের গাথন নিয়ে হাতে। ওরে আজি বহু দূরের বহুদিনের পানে, পাঁজর টুটে বেদনা মোর ছুটেছে কোনখানে। ফুরিয়ে যাওয়ার ছায়া বনে ভুলে যাওয়ার দেশে, সকল গড়া সকল ভাঙা সকল গানের শেষে। কাজল মেঘে ঘনিয়ে ওঠে সজল ব্যাকুলতা, এলোমেলো হাওয়ায় ওরে এলোমেলো কথা। দুলছে দূরে বনের শাখা বৃষ্টি পরে বেগে, মেঘের ডাকে কোন অশান্ত উঠে এসে জেগে জেগে। অ্যান্ডিস জাহাজে কিন্তু কবির অসুস্থতা বেশ উদ্বেগজনক হয়ে পড়ে। জাহাজটির ডাক্তারের পরামর্শে কবির পেরু যাত্রা সাময়িকভাবে স্থগিত রেখে জাহাজটি গন্তব্যস্থলের পরিবর্তে আর্জেন্টিনা শহরের বুয়েনোস এয়ারেস বন্দরে কবিকে পৌঁছে দেয়। কবির সঙ্গে ছিলেন অবশ্যই তার সচিব ইংল্যান্ডের লেনার্ড এমার্স্ট। বিশ্বকবির বুয়েনোস এয়ারেস শহরে পৌঁছানোর খবরে বহু মানুষ ভিড় করে কবিকে দেখতে আসেন প্লাজা হোটেলে। হ্যাঁ, ওই প্লাজা হোটেলেই কবিকে রাখা হয়েছিল। ওই ভিড়ের মধ্যে ছিলেন কবির গীতাঞ্জলির গুণমুগ্ধ পাঠিকা, সুন্দরী বিদেশী এবং পত্রিকার সম্পাদক, লেখিকা এবং সমাজসেবিকাও বটে, ভিক্টোরিয়া ওক্যাম্পো। আপনারা ভিক্টোরিয়া ওক্যাম্পো সম্পর্কে নিশ্চয়ই নানা জায়গায় নানা তথ্য পড়েছেন। এই ভিক্টোরিয়া ওক্যাম্পো এবং লেনার্ড এমার্স্ট এরা দুজনে মনে করলেন যে এই শহরের ভিড়ের মধ্যে অসুস্থ কবিকে রাখাটা বোধহয় ঠিক হবে না, তাই শহরের বাইরে প্রাকৃতিক সৌন্দর্যের আচ্ছাদনে আবৃত একটি বাগান বাড়িতে বা রিসোর্টে, জায়গাটির নাম সান ইসিড্রো, সেইখানকার নৈসর্গিক পরিবেশে কবিকে এনে ওঠা হলো। এই সুন্দর জায়গায় এসে অনন্ত আকাশের হাতছানি কবিকে অভিভূত করেছিল। একটি গান, যদিও সেটি আর্জেন্টিনায় বসে লেখা নয়, তবুও কবির মনের ভাব প্রকাশের প্রাঞ্জল উদাহরণ এই গানটি শুনুন। হৃদয়ে আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয়ে আমার প্রকাশ হলো বেদনবাসী উঠল বেজে বাতাসে বাতাসে, হৃদয়ে আমার প্রকাশ হলো অনন্ত আকাশে, হৃদয়ে আমার প্রকাশ হলো। এই যে
আলোর আকুলতা এ তো জানি আমার কথা ফিরে এসে আমার প্রাণে আমারে উদাসে হৃদয়ে আমার প্রকাশ হলো অনন্ত আকাশে হৃদয়ে আমার প্রকাশ হলো বাইরে তুমি নানা বেশে এরো নানান ছলে জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে বাইরে তুমি নানা বেশে ফেরো নানান ছলে জানি নে তো আমার মালা দিয়েছি কার গলে আজকে দেখি পরাণ মাঝে তোমার গলায় সব মালা যে সব নিয়ে শেষ ধরা দিলে গভীর সর্বনাশে হৃদয়ে আমার প্রকাশ হলো অনন্ত আকাশে হৃদয়ে আমার প্রকাশ হলো। আমরা লেনার্ড এমহার্টসের ডায়েরি থেকে জানতে পারি সানি সিড্রোর দোতলার বারান্দায় বসে কবি যখন বিশ্রাম করতেন তখন সবসময় তার হাতে থাকতো একটি নোটবুক ও একটি কলম। এখানে বসেই কবি একটি তার অনেক আগে লেখা গানের অনুবাদ করেন। হয়তোবা তাঁর আশ্রয়দাত্রী ভিক্টোরিয়া ওকাম্পোকে উদ্দেশ্য করেই এই অনুবাদটি করেন উনি। গানটি আমাদের সবার চেনা, আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী। মূল গানটির রচনাকাল 1895 সাল, স্থান শিলাইদহ, কিন্তু গানটির ইংরেজি অনুবাদ তিনি ওখানে বসেই করেন এবং ভিক্টোরিয়া ওকাম্পোকে শোনান। আমাদের নিবেদনে মূল গানটি এবং তার ইংরেজি অনুবাদটিও। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে ও গো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে ও গো বিদেশিনী, তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদয় মাঝারে ও গো বিদেশিনী। আমি আকাশে পাতি আকাশ
তোমারি গান। আমি তোমারে সঁপেছি প্রাণ, ওগো বিদেশিনী। আমি আকাশে পাতিয়া গান, শুনেছি শুনেছি তোমারি গান। আমি তোমারে সঁপেছি প্রাণ, ওগো বিদেশিনী। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। ভুবন ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে। আমি অতিথি তোমারি দ্বারে, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। I know you, I do, O stranger, from the distant lands. Your home is across the seas, O stranger from the distant lands. I've seen you on autumn mornings, I've seen you on fragrant nights. I've spread my hearing across the sky. I've even heard your songs. I have surrendered my life to you, my stranger. I've been all over the world. At last I stepped on this new land. I'm your guest. I'm standing in front of your threshold. Oh maiden from across the sea, I know you, I do, O stranger. সানিসিদ্রোর মিরালরিও নামের বাড়িটিতে বসে কবি, তার তখন 63 বছর বয়স, এবং ভিক্টোরিয়া ওকাম্পো, তার বয়স 34 বছর, অনেক বয়সের ব্যবধান। তাদের এই বয়সের ব্যবধান থাকলেও তাদের মধ্যে একটি সুন্দর বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। মিরালরিওর বাড়িটিতে ছিল সুন্দর একটি বাগান, এবং বাগানের পেছন দিক দিয়ে একটি নদী বয়ে যাচ্ছিল। সেই নদীটির নাম প্লাটা নদী। এই নদীর ধারে একটি বেঞ্চিতে এসে কবি যখন বসতেন, তখন তার পায়ের কাছে এসে বসতেন ভিক্টোরিয়া ওকাম্পো। কবি ভিক্টোরিয়ার এক নতুন নামকরণ করলেন। নামটি হলো বিজয়া। বিজয়ার রূপ মাধুর্য নিশ্চয়ই কবিকে সম্মোহিত করেছিল। তার লেখা একটি কবিতা এই তার ভিক্টোরিয়ার প্রতি, তার সৌন্দর্যে প্রতি কবির যে আকর্ষণ, তার বোধহয় অভিব্যক্তি বললে ভুল হবে না। কবিতাটি হচ্ছে এক্সোটিক ব্লসম। Exotic blossom, I whispered again in your ear. What is your language, dear? You smiled and you shook your head. And the leaves, they murmured instead. ভিক্টোরিয়া ওকাম্পোর সান্নিধ্যে থাকাকালীন কবির অগণিত গুণমুগ্ধ ভক্তদের যাতায়াত লেগেই থাকত। সানিসিদ্রোর মিরালরিও বাড়িটি সবসময় গমগম করত। কবি প্রায় 2 মাস এই বাড়িতে থাকার পর অনেকটা সুস্থ বোধ করতে লাগলেন। এবার যাবার সময় এসে গেল। এখানে বসেই তিনি তাঁর বিজয়াকে, উনি নামকরণ করেছিলেন ভিক্টোরিয়া ওকাম্পোর, সেই বিজয়াকে নিবেদন করলেন একটি গান। তার হাতে ছিল হাসির ফুলেরও হার। তার হাতে ছিল হাসির ফুলের হার, কত রঙে রং করা, রঙে রঙে রং করা। তার হাতে ছিল হাসির ফুলের হার, কত রঙে রং করা, রঙে রঙে
সুর রসে ভরা, রসে রসে ভরা তার হাতে ছিল হাসির ফুলের হাত, কত রঙে রং করা, রঙে রঙে রং করা তার হাতে ছিল। সহসায় আসিল, কহিল সে সুন্দরী, এসো 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 না বদল করি। সহসায় আসিল, কহিল সে সুন্দরী, এসো 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 না বদল করি। মুখ পানে তার চাহিলাম, মরি মরি নিদয়া, সে মনোহরা তার হাতে ছিল হাসির ফুলের হাত, কত রঙে রং করা, রঙে রঙে রং করা তার হাতে ছিল। মোর ভরা বাদলের ডালা, চাহিল সকুব দুঃখে, আমি লয়ে তার নব ফাগুনের মালা, তুলিয়া ধরিনু বুকে। সে লইল মোর ভরা বাদলের ডালা, চাহিল সকুব দুঃখে, আমি লয়ে তার নব ফাগুনের মালা, তুলিয়া ধরিনু বুকে। মোর হলো জয়, যেতে যেতে কয়, হেসে দূরে চলে গেল তোরা। মোর হলো জয়, যেতে যেতে কয়, হেসে দূরে চলে গেল তোরা। সন্ধ্যায় দেখি তপ্ত দিনের শেষে ফুলগুলি সব ছড়া, তার হাতে ছিল হাসির ফুলের হাত, কত রঙে রং করা, রঙে রঙে রং করা তার হাতে ছিল। বুয়েনোস এয়ারেস শহর থেকে ৩৫ মাইল দূরে এই সান ইসিড্রো রিসর্টে যে কবি বিশ্রামরত রয়েছেন, এ কথা কিন্তু পৌঁছে গেল আর্জেন্টিনার বিদগ্ধ সমাজের কাছে। তাই কবি যখন এখানে সুন্দর একটি পরিবেশের মধ্যে বিশ্রাম উপভোগ করছিলেন, তিনি কিন্তু আগের থেকে সুস্থ বোধ করছিলেন, কিন্তু তার পেছনে অবশ্যই ছিল ভিক্টোরিয়া ওকাম্পোর যত্ন, পরিচর্যা, আতিথেয়তা এবং সাহচর্য। তাই কবিও ভালোই বাঁচতে শুরু করলেন যখন তার কাছে নানা গুণমুগ্ধ জনের সমাবেশ হতে শুরু করলো। সাহিত্যিকরা ছিলেন, সমালোচকরা ছিলেন এবং দার্শনিকরাও ছিলেন। এইখানে বসে কবি একটি সুন্দর কবিতা লেখেন। বোধহয় কবিতাটি তিনি ভিক্টোরিয়াকে উৎসর্গ করেই লিখেছিলেন। কবিতাটির নাম হচ্ছে অতিথি। প্রবাসীর দিন মোর পরিপূর্ণ করি দিলে নারী মাধুর্য সুধায়, কত সহজে করিলে আপনারি দূরদেশী পথিকেরে। যেমন সহজে সন্ধ্যাকাশে আমার অজানা তারা স্বর্গ হতে স্থির স্নিগ্ধ হাসে আমারে করিল অভ্যর্থনা। নির্জনে বাতায়নে একেলা দাঁড়ায় যবে চাহিলাম দক্ষিণ গগনে, ঊর্ধ্ব হতে এক তানে এলো প্রাণে আলোকেরই বাণী। শুনিনু গম্ভীর স্বর, তোমারই যে জানি মোরা জানি, আধারের কোল হতে যেদিন কোলেতে নিল ক্ষিতি,
মোদের অতিথি তুমি, চিরদিন আলোর অতিথি। তেমনি তারার মতো মুখে মোর চাহিলে কল্যাণী, কহিলে তেমনি স্বরে, তোমার যে জানি আমি জানি, জানি না তো ভাষা তব। হে নারী, শুনেছি তব গীতি, প্রেমের অতিথি কবি, চিরদিন আমারই অতিথি। বিশ্বকবি নোবেলজয়ী রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবেশ ঘটেছিল ভিক্টোরিয়া ক্যাম্পোর জীবনে এক ধূমকেতুর মতো। অত্যন্ত রক্ষণশীল পরিবারের কঠিন বেড়া জাল অতিক্রম করে ভিক্টোরিয়া কবির কাছে এসেছিলেন। তার মনের কথা হয়তো প্রকাশ করতে পারেননি। কবিও হয়তো সেই মুহূর্তে তার বিজয়াকে সরাসরি সব কথা ব্যক্ত করতে দ্বিধা করেছিলেন। কবির লেখা শেষ বসন্ত কবিতাটি সেই অব্যক্ত অভিব্যক্তির স্বাক্ষর বহন করে। আজিকার দিন না ফুরাতে, হবে মোরে আশা পুরাতে, শুধু এবারের মতো বসন্তের ফুল যত, যাব মোরা দুজনে কুড়াতে। তোমার কানন তলে ফাল্গুন আসিবে বারংবার, তাহারই একটি শুধু মাগি আমি দুয়ারে তোমার। ভয়ে রাখিও না তুমি মনে, তোমার বিকচ ফুল বনে, দেরি করিব না মিছে, ফিরে চাহিব না পিছে। দিন শেষে বিদায়ের ক্ষণে, যাব না তোমার চোখে আঁখি জল পাবো আশা করি, রাখিবারে চিরদিন স্মৃতিরে করুণা রসে ভরি। তারপর যেও তুমি চলে, ঝরা পাতা দ্রুত পদে দোলে, নেড়ে ফেরা পাখি যবে অস্ফুট কাকলি রবে, দিনান্তেরে ক্ষুব্ধ করে তোলে। বেণুবন ছায়া ঘন সন্ধ্যায়, তোমার ছবি দূরে মিলাইবে, গধূলির বাঁশরীর সর্বশেষ সুরে। রাত্রি যবে হবে অন্ধকার, বাতায়নে বসিও তোমার, সব ছেড়ে যাব প্রিয়ে সম্মুখের পথ দিয়ে। ফিরে দেখা হবে না তো আর, ফেলে দিও ভরে গাঁথা ম্লান মল্লিকার মালাখানি, সেই হবে স্পর্শ তব, সেই হবে বিদায়ের বাণী। অবশেষে বিদায়ের পালা ঘনিয়ে এলো। 1925 সালের 3রা জানুয়ারি, ঠিক 58 দিন ভিক্টোরিয়া বা বিজয়ের সান্নিধ্যে কাটানোর পর সেই সম্পর্কে বেড়াজাল ছিন্ন করে কবি আর্জেন্টিনা শহর ছাড়লেন। যে সম্পর্কের কোনো শেষ নেই, সেই সম্পর্কের বেড়াজাল ছিন্ন করে বেরিয়ে আসা কবির পক্ষে খুবই বেদনাদায়ক ছিল। আবার সেই অ্যান্ডিজ জাহাজ, আবার সেই বিচ্ছেদের স্মৃতিচারণ, সে শুধু কবির পক্ষেই সম্ভব। ভিক্টোরিয়া ওক্যাম্পো কবির জাহাজে একটি আরাম কেদারা পৌঁছে দিয়েছিলেন। সেই আরাম কেদারায় বসে জাহাজের ডেক থেকে অবিশ্রান্ত জলরাশি নিরীক্ষণ করতে করতে কবি লিখলেন ইংরেজি ভাষায় এক স্মৃতিমেদুর বিরহ কাব্য। With love so honest and extrinsic, the beloved who found a place in my heart forever shall keep me bound. The words she whispered through oceans apart, a language I knew not, her eyes that spoke language of their own, forever shall awaken in my mind their plaintive message through unknown. শেষ নাহি যে শেষ কথা কে বলবে, শেষ নাহি যে শেষ কথা কে বলবে। আঘাত হয়ে দেখা দিল, আগুন হয়ে জ্বলে
শুরু হবে বৃষ্টি ঢালা সঙ্গ হলে মেঘের পালা শুরু হবে বৃষ্টি ঢালা বরফ জমা সারা হলে নদী হয়ে বলবে শেষ নাহি যে শেষ কথা কে বলবে শেষ নাহি যে শেষ কথা কে বলবে ফুরায় যা ফুরায় শুধু চোখে ফুরায় যা ফুরায় শুধু চোখে অন্ধকারের পেরিয়ে দুয়ার যায় চলে আলোকে পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে পুরাতনের হৃদয় টুটে আপনি নূতন উঠবে ফুটে জীবনে ফুল ফোটা বলে মরণে ফল ফুলবে শেষ নাহি যে শেষ কথা কে বলবে শেষ নাহি যে শেষ কথা কে বলবে আমাদের আজকে এখানেই আমরা চতুর্থ পর্বের যবনিকা টানছি। তবে এরপরেও আমাদের আরেকটি পর্ব আছে, আমাদের শেষ পর্ব। সেটি হচ্ছে পথের সঞ্চয়ে। কবির একটি বিশেষ সঞ্চয় ছিল তার সাউথ এশিয়ার ভ্রমণ। সাউথ এশিয়ার বিভিন্ন জায়গায় কবি গেছেন এবং সেখানকার সভ্যতা সংস্কৃতি তাকে কেমন করে সম্মোহিত করেছিল সেই নিয়েই আমাদের পঞ্চম পর্যায় নিয়ে আমরা শীঘ্রই ফিরছি। আপনারা দেখতে ভুলবেন না আমাদের পথের সঞ্চয়ের শেষ পর্ব, পঞ্চম পর্ব। নমস্কার।